আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনা করতে চাই। স্টুডিওতে এই জন্য আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। অধ্যাপক সাইদ ফেরদৌস, প্রভিসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সভাপতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব আল মামুন রাসেল, আইনজীবী, সুপ্রিম কোর্ট, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দিনের ঘটনাগুলো নিয়েই আলোচনা করব আজকে, বিশেষ করে যেহেতু প্রচারণা চলছে। একটু আল মামুন রাসেল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেটি বিভিন্ন সময় কথা এসছে তারই একটি রেশ ধরে গেল কয়েকদিন ধরেই, বিশেষ করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন নিয়ে একটি কথা বেশ উঠছে। বিশেষ করে জামায়াত নেতারা আওয়ামী লীগের, বিএনপির এই সময়কার, আগের সময়কার বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন। সেটি নিয়ে আজকে বিএনপি দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন কথা বলেছেন। তিনি বলছেন, ফ্যাসিবাদী আমলের পুরনো মিথ্যা প্রতারণামূলক দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান প্রচার করা হচ্ছে নতুন করে। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আওয়ামী ন্যারেটিভটা কি আপনারা এস্টাবলিশ করতে চাইছেন, নাকি এর কোনো সত্যতা আছে? জি, অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট, শ্রদ্ধেয় শিক্ষক দুজন আছেন, সম্মানিত শিক্ষক, ওনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছে এবং যমুনা টিভি যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছে। দেখেন, বারবার বলা হচ্ছে যে দুর্নীতির বিষয়ে যে নতুন করে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আচ্ছা, আমরা কমন সেন্সটা একটু অ্যাপ্লাই করি। এ পর্যন্ত আমরা যারা এমপি ইলেকশন করবে, ১৩ জন এমপি, ৫,৮৮৭ কোটি টাকা ঋণ খেলাফি, যারা ১৭-১৮ বছর ক্ষমতায় ছিল না, তাদের মধ্যে ১৩ জন এমপি যাদের ৫,৮৮৭ কোটি টাকা ঋণ খেলাফি, এবং নির্বাচন কমিশনার আমি শুনে নিতে ছিলাম, সেখানে নির্বাচন কমিশনার বলছে টাকাটা দিয়ে দিন। আসলাম সাহেব ১৭০০ কোটি টাকা বলে যে টাকাটা একটু দিয়ে দিন। তার মানে যারা ক্ষমতা আসার আগে তাদের এই ১৩ জন এমপি ক্ষমতা আসার আগে এই অবস্থা, ক্ষমতা আসলে তাদের অবস্থাটা কি হবে? তারপরে আপনি বললেন হচ্ছে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপি তার নিজস্ব কর্মী প্রায় ৮,০০০-এর মতো বহিষ্কার করেছে শুধুমাত্র চাঁদাবাজির জন্য। তাহলে আপনি বললেন ন্যারেটিভ কিভাবে তৈরি করা হচ্ছে? যাদেরকে বহিষ্কার করা হয়েছে হয়তো তাদেরকে ইনজাস্টিস করা হয়েছে, যে তারা এই অপরাধটা করেনি, তাদের উপর ইনজাস্টিস করা হয়েছে। আর যদি না ইনজাস্টিস করা হয় না, তারা সত্য অপরাধটা করেছে, তাহলে এটি এর বিপরীতে আপনি অন্যান্য দলে যারা আছে তাদের কি পেয়েছেন? তার মানে আপনি যদি বলেন যে দুর্নীতিতে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এটা কি ন্যারেটিভ নাকি বাস্তবতা? আজকে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে রাজনীতির কোনো রাজনীতিবিদের পেশা নেই। পেশাবিহীন রাজনীতি হচ্ছে লাইসেন্সপ্রাপ্ত চাঁদাবাজ। আপনি দেখেন, আপনি বিপরীতে আজকে তো দুটি বড় দল, একটা হচ্ছে জামাত, একটা হচ্ছে বিএনপি। আপনি জামাতের দিকে তাকান, জামাত তাদের কর্মীদেরকে, যেহেতু তাদের যে ম্যান পাওয়ার আছে বা কর্মীদেরকে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। তারা নিজস্ব প্রতিষ্ঠান তৈরি করে কারণ সে যখন বেকার থাকবে তখন তো তার পরিবার চালাইতে হবে। সে বাধ্য হয়ে কি করবে? চাঁদাবাজি করবে, বাধ্য হয়ে কি করবে? টেন্ডারবাজি করবে। তাদের কর্মসংস্থান ব্যবস্থা। আর বিএনপি এর বিপরীতে কি করছে? বিএনপি এর বিপরীতে করছে যে তাদেরকে এলাকা ভাগ করে দেয়, যে তুমি এলাকা, তুমি এলাকা, তুমি এ টেম্পো স্ট্যান্ড, তুমি এ স্ট্যান্ড। তার মানে কি? তুমি এখান থেকে তোমার রিজিকটা নিয়ে নাও। তার মানে আপনি যখন এই প্রক্রিয়া যখন যাবে, তখন আমাদের যে সংস্কৃতি, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নটা কখনো বাস্তবায়ন হবে না। আজকে দুর্নীতি, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আজকে দুর্নীতি নিয়ে আমাদের প্রত্যেকে কথা বলা উচিত। যদি বিএনপি, আমি মনে করি সবচেয়ে বড় দল, আমি পাওয়ারে, সবাই ধরে নিচ্ছে তাদেরকে। আমরা যদি বিপরীত পক্ষ থেকে যে কথাগুলো যদি না আসে, তাহলে সংশোধন হবে না। আর যদি সংশোধন না হয়, বলা হয় থাকে যে মানে আপনার কারাপশন যখন কম হয়, যখন আপনার ক্ষমতা বেড়ে যায়, বলে এভরি পাওয়ার ইজ ক্রাপ্ট অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার ইজ ক্রাপ্ট অ্যাবসলিউটলি। যখন মানুষকে অধিক ক্ষমতায়ন করে দেয়, তখন মানুষ অধিক দুর্নীতিপরায়ণ হয়ে যায়। আপনি ক্ষমতা আসার আগে আপনি যদি ১৩ জন এমপিকে যদি শাস্তির ব্যবস্থা করতেন, তাদেরকে যদি এমপি ইলেকশন করতে সুযোগটা না দিতেন, তাহলে কি হতো? আজকে দেখেন বিভিন্ন, আমি একজন লয়ার হিসেবে দেখি, আমাদের কাছে ক্লায়েন্ট আসে, বলে যে আমাদেরকে কি দেয় না, আমাদেরকে এই ব্যাংক টাকা দেয় না, আমার টাকা আমাকে দেয় না। কেন? ঋণ খেলা ফিরে টাকা নিয়ে গেছে। আজকে ২২ জন এমপি এ পর্যন্ত, স্বতন্ত্র ৮ জন, আর ১৩ জনের শুধু বিএনপির, আর অন্য বাকিরা হচ্ছে স্বতন্ত্র। তাহলে আপনি যদি একটা এক্সাম্পল ক্রিয়েট করতেন, যারা আছে তাদেরকে যদি আপনি এমপির সুযোগটা না দিতেন, তাহলে অন্যরা তারা উৎসাহী হতো না। কিন্তু আপনি যখন তাদেরকে সুযোগটা দিলেন,
তখন অন্যরা উৎসাহিত কিন্তু হবে। যেই দুর্নীতির এখন কথা আপনার প্রশ্ন হতে পারে, তাহলে জামাত কেন বলছে? আপনি দেখেন, আমরা ওই সবসময় মনে সময়টাতে করি তো জামাত ছিল বিএনপির সঙ্গী এবং জামাত মন্ত্রিত্ব নিয়েছিল। শুধু তাই নয়, জামাতের 2 জন মন্ত্রী ছিল, কিন্তু এখনো পর্যন্ত এই পর্যন্ত 11 সরকার এবং এই পর্যন্ত প্রত্যেকেই বলতে বাধ্য হয়েছে তারা 1 টাকা দুর্নীতি করে নেই। এখন আপনার প্রশ্ন আসতে পারে, তো তারা তো সরকারে ছিল। আপনি দেখেন 4 দলীয় জোট ক্ষমতা আসার কারণে 1991 সালে, তারা তো সরেও যায়নি। 1991 সালে জামাতের সহযোগিতায় ক্ষমতা আসছিল বিএনপি। 96-তে জামাতের সাথে ভিক্টোরি করেছে, পরবর্তী 15-16 দিনও টিকতে পারে নাই। 2001 সালে ক্ষমতা আসছে। আপনি 2001 সালে ক্ষমতা আসার পরে আপনি দেখেছেন বিভিন্ন জায়গা থেকে জঙ্গি ট্যাগ, বিভিন্ন ট্যাগিং দিয়ে সরকারকে নড়বড় করে ফেলেছে। জামাত যদি ওই সময় যদি সরাসরি যদি এখান থেকে সরে আসতো, তাহলে এই সরকারটা কন্টিনিউ করতে পারতো না, আন্তর্জাতিক চাপে পড়ে যায়। এবং আমি ওই দিন সাইদি সাহেবের একটা বক্তব্য শুনেছি। সাইদি সাহেব পার্লামেন্টে যখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা দুর্নীতির চ্যাম্পিয়ন হচ্ছে, তখন সাইদি সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে সেদিন বলেছিলেন, আমি শেষ করে দিচ্ছি রাসেল ভাই, ওই দিন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা যেভাবে সন্ত্রাসীদেরকে র‍্যাব তৈরি করে, যেভাবে আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বলেছেন মরহুম, বলেছে আমাদের এই বেগম জিয়া যেভাবে র‍্যাব তৈরি করে কন্ট্রোল করেছে, আমি বেগম জিয়ার প্রতি অনুরোধ জানাবো আমাদেরকে দুর্নীতিকেও সেভাবে কন্ট্রোল করার জন্য। তার মানে কি, শরীয়তের একটা বিধান আছে, আপনি যদি কোথাও কোনো অপরাধ দেখেন, আপনার প্রথম কাজ হবে হাত দিয়ে বাধা দেওয়া। যদি আপনি হাত দিয়ে বাধা না দিতে পারেন, দ্বিতীয় যেটি কাজ হবে আপনি মুখ দিয়ে আপনাকে প্রতিবাদ করা। যদি মুখ দিয়ে না পারেন, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করা মানে কি, আমি সেটা করব না। জামাতের জায়গা থেকে জামাত নিজে করবে না করে প্রমাণ করে দিয়েছে যে আমরা দুর্নীতির পক্ষে ছিলাম না। তো সুতরাং আজকে আপকামিং যারা পাওয়ারে আসবে, তাদের জন্য একটা শক্তিশালী বিরোধী দল খুব গুরুত্বপূর্ণ। গত ফ্যাসিজম কেন তৈরি হয়েছে জানেন? কারণ শক্তিশালী বিরোধী দল ছিল না। আজকে যে দল, যদি জামাত ক্ষমতা আসে, তাহলে বিএনপিকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। আর যদি বিএনপি ক্ষমতা আসে, জামাতকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। যদি প্রতিবাদ না করে এখন থেকে, তাহলে হবে কি, আবার নতুন ফ্যাসিজম চলে আসবে। জি, নতুন ফ্যাসিজম চলে আসবে। আপনার কাছে আবারও আসছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম। আপনার কাছ থেকে জানতে চাই, বিএনপির এই অভিযোগের প্রেক্ষিতে বিএনপি নেতারা প্রায় বলেন যে 2001 সালের যে কথাটি বলা হচ্ছে, এটি এর আগের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলের একটি রেশ, অর্থাৎ এই দুর্নীতির দায় বিএনপির উপর বর্তায় না। ধরে নিলাম যদি সেটি হয়, 2001-2 সাল এটি আওয়ামী লীগের আমলের দুর্নীতি রেশ, কিন্তু এর পরের যে আরও 3 বার হওয়া, সেটিকেও কি আসলে আওয়ামী লীগের উপরে দায় চাপানো যায়? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত সহ আলোচকদের। সম্মানিত সহ আলোচক বিএনপির মুখপাত্র হিসাবেই অনেকগুলো তথ্য দিয়ে দিয়েছেন, এই জন্য ওনাকে অগ্রিম ধন্যবাদ দিতে চাই। এবং উনি দুর্নীতি চাঁদাবাজদের কথা বলেছেন, উনি একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন যে 8,000 চাঁদাবাজির জন্য বহিষ্কার করা হয়েছে। সাউন্ডস গ্রেট। তার মানে হচ্ছে বিএনপি চাঁদাবাজদের ব্যাপারে জিরো টলারেন্স, এবং সেজন্যই বহিষ্কার হয়েছে। এবং ওনার কথা থেকেই কিন্তু এসেছে যে বিএনপি একটা সর্ববৃহৎ দল, এখানে চাঁদাবাজি এবং যারাই চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স, এটা বিএনপি বরাবরই বলে আসছে। আরেকটা কথা আমি যেটা বলতে চাই, না বললেই নয়, যে আসলে বিরহ বেদনা বলে একটা কথা আছে। 91 সালে জামাত বিএনপির সাথে অ্যালায়েন্স ছিল। জামাত ওই নির্বাচনে কতগুলো আসন পেয়েছিল? 18টি আসন পেয়েছিল। 96 সালে জামাত কিন্তু বিএনপি থেকে সরে গিয়ে ইলেকশন করে আসন পেয়েছিল 3টা। 2001-এ জামাত বিএনপির সাথে অ্যালাই করাতে আসন পেয়েছিল 28টা। তার পরবর্তীতে কিন্তু অ্যালাই হয়নি। তো একটা বিরহ বেদনা থাকতেই পারে, এবার যেহেতু একসাথে হচ্ছে না, বিএনপির সাথে বরাবরই ছিল। তা আমি বলতে চাই যে বিএনপি ওই সময়টাতে যদি দুর্নীতির সাথে কোনো সংশ্লিষ্টতা থাকে, তাহলে জামাতও সেটার অংশীদার ছিল, আমি সেটা বলতে চাই। আর পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, ঋণ খেলাপির যে ব্যাপারটা আছে, ঋণ খেলাপি যে দলেরই হোক, এক্ষেত্রে আমি ওনার সাথে সহমত পোষণ করছি, যে দলেরই হোক, যে গোত্রেরই হোক, ঋণ খেলাপি ইলেকশন করে, আমি মনে করি তার নিজের জন্য, সে জনগণের জন্য ইলেকশন করছে না। কারণ সত্যিকার অর্থে কোনো ঋণ খেলাপি নির্বাচিত হলে সে জনগণের জন্য কাজ করবে না, সে তার জন্যই কাজ করবে। কাজে ঋণ খেলাপির ব্যাপারে আমি বলবো ইট ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, কোনো ঋণ খেলাপিকে সেই সুযোগ দেওয়া উচিত না, হবে না। এবং পাশাপাশি দ্বৈত নাগরিকের ক্ষেত্রে আমরা দেখেছি, পরবর্তীতে আমরা দেখেছি নির্বাচন কমিশন সেটা থেকে সরে এসেছে। এটার দায়ভার কিন্তু বিএনপির না, এটা দায়ভার হচ্ছে নির্বাচন কমিশন। এটা দেখবে যে কোনো দুর্নীতিবাজ, কোনো ঋণ খেলাপি, কোনো দ্বৈত নাগরিক তাদের নির্বাচনী
যে জাতীয় সংসদ নির্বাচনে তাদের মনোনয়ন বৈধ হয়েছে কিনা, এটা দেখার দায়িত্ব কিন্তু বিএনপির না। আপনি বলছিলেন যে ওই সময়ের দুর্নীতির দায় জামাতের উপরও বর্তায়, কিন্তু জামাতের পক্ষ থেকে আবার এটি বলা হচ্ছে তাদের যে দুইজন নেতা যারা মন্ত্রিত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ওই অর্থে তেমন অভিযোগ বিএনপি কিংবা 111 সরকারের আমলেও ওঠেনি। আচ্ছা, প্রশ্ন তাহলে আমি স্পষ্টতই বলতে চাই, যদি বিএনপি তখন দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, কেন ওই দুজন মন্ত্রী তখন পদত্যাগ করলেন না, সরকার থেকে বেরিয়ে আসলেন না, ওনারা কেন কন্টিনিউ করলেন? প্রশ্নটা কিন্তু সেখানে, আজকে কেন এ কথা বলা হচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচন, আমরা ব্লেম গেম দিয়ে কিন্তু পেছনে ফিরে যেতে পারবো, সামনে এগোতে পারবো না। আমি জাপানিজ ভাষায় একটা কথা বলতে চাই, যেহেতু আমি দীর্ঘ সময় জাপানে ছিলাম, আমাদেরকে ফ্রন্ট লাইনে চিন্তা করতে হবে। আমরা অতীত নিয়ে যত ঘাটতে যাব, আমি কিন্তু তখন চলে যাব 71-এ কী রোল ছিল সেটা নিয়ে কিন্তু আমরা বলতে চাই না। তা আমরা বলতে চাই যে এখন সামনের দিনগুলোতে আমরা কি করতে পারবো, সামনের দিনগুলোতে আসলে জামাত কি করতে চায়, বিএনপি কি করতে চায়। ওনার সাথে আমি আরেকটা কথাতে সহমত পোষণ করছি, শক্তিশালী বিরোধী দল প্রয়োজন নিঃসন্দেহে, কিন্তু সেটা কে নির্বাচিত করবে? শক্তিশালী বিরোধী দল তো আমরা এই টক শোতে বসে নির্ধারণ করতে পারবো না, এটা জনগণ নির্ধারিত করবে কে বিরোধী দলের চেয়ারে বসবে, কে সরকারি দলের আসনে বসবে। নিঃসন্দেহে শক্তিশালী বিরোধী দল মানুষকে ট্রান্সপারেন্ট করে। আপনি দেখেন 16-17 বছর আওয়ামী লীগ এত বড় ফেসিস্ট হতো না যদি আওয়ামী লীগের একটা শক্তিশালী বিরোধী দল থাকতো। এটাতে আমি নিঃসন্দেহে একমত, শক্তিশালী বিরোধী দল যেই সরকার পরিচালনায় আসুক সেটা প্রয়োজন। কারণ সমালোচনা করার মানুষ যদি না থাকে, ভুলগুলো কিন্তু ধরিয়ে দিতে সমালোচনা করতে গেলে তো পেছনের কথা আসবেই। সেটা আসতে পারে, পেছনের কথা আসবে, সামনের কথা আসবে, কন্টিনিউ যে আমি কাজগুলো করছি সেটাও আসবে। সমালোচনা নেওয়ারও মানসিকতা থাকতে হবে। তা আমি সমালোচনা করা কিন্তু আমি সবসময় আমি বলি, আমার শুভাকাঙ্ক্ষী সেই যে আমার ভুলগুলো ধরিয়ে দেয়, ভুলগুলো ধরিয়ে দেওয়া আর একটা মানুষকে বারবার একটা তার উইকনেস নিয়ে কথা বলা, তাকে অপদস্থ করা, আমি দুটো কিন্তু দু জিনিস। আমি যেটা বলতে চাই, যার সাথে অ্যালাই ছিল তাকে সে সময়ের কথা নিয়ে কথা বলা মানে তাকে কিন্তু ভুল ধরিয়ে দেওয়া না। তাকে যদি ভুল ধরিয়ে দেওয়ার ব্যাপার থাকতো সেটা তখনই হতো, যেটা 91 থেকে 96 হতে পারত, 96 থেকে 2001-এ হতে পারত, 2001 থেকে 2006-এ হতে পারত, তখনই ভুলগুলো ধরিয়ে দিতে পারত। আজকে এত বছর পর কেন বলছে? এই যে আমি বলছি বিরহ ব্যথা, যে একসাথে তো এখন এলাই হচ্ছে না। স্বাভাবিকভাবে জামাতের ধারায় 11 দলীয় জোট বা 10 দলীয় জোটে এগিয়ে যাচ্ছে, বিএনপির অ্যালায়েন্স নিয়ে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক দলেরই কিছু নিজস্ব এজেন্ডা থাকবে, নিজস্ব কিছু প্রচারণা থাকবে, প্রচারণার ক্ষেত্রে কিছু প্রায়োরিটি থাকবে, এটা থাকবেই। তবে আমি যেটা বলবো, ব্লেম গেম মাস্ট বি স্টপ। এই যে মানে একটা রাজনীতি আপনি দেখেন, দোষারোপের রাজনীতি, এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, ভুলগুলো ধরিয়ে দেওয়া উচিত নিঃসন্দেহে। সাইদ ফিরদৌস, আপনার কাছ থেকে জানতে চাই, প্রচারের 6 দিনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসছে, লিখিত অভিযোগ 80টি, বাস্তবতা এর চেয়ে আসলে অনেক অনেক বেশি। কারণ আজকেও ঢাকায় রামপুরার পুরো সড়ক দখল করে মিছিল হয়েছে, সেটার কোনো লিখিত অভিযোগ এখন পর্যন্ত আসতে শুনিনি। একটু আপনার কাছ থেকে জানতে চাই, কতটা সংস্কৃতি পরিবর্তন হলো আসলে এই যে প্রার্থীদের? না, ঠিকই বলে, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহ আলোচকদেরকে। আসলে তো ধরেন রাতারাতি কোনো পরিবর্তন হয় না, আমরা জানি। মানে একটা বড় গণ অভ্যুত্থান ঘটেছে, প্রচুর মানুষ রক্ত দিয়েছেন। আমরা কিন্তু আশা করেছিলাম যে এরপরে আমরা অনেকগুলো জিনিস ইতিবাচক দেখব। কোনো কিছুই যে ইতিবাচক দেখিনি তা না, এই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে নানা কিছুই ইতিবাচক দেখেছি। প্রচারণার ধরনেও আগের থেকে বেশ কিছু পরিবর্তন আমরা দেখেছি। তার সবটাই যে ইতিবাচক তা না, কিন্তু আবার এটাও ঠিক যে বেশ কিছু ইতিবাচক জিনিসপত্র, মানে ইতিবাচক ফেনোমেনা আমরা দেখেছি। কিন্তু হ্যাঁ, ধরেন নির্বাচনী আচরণবিধির প্রসঙ্গ তো আছেই, এবং ধরেন এক ধরনের এরা তো যারা নির্বাচন করবেন তারা সবাই জাতীয় নেতৃত্ব। আমরা তো সেই নেতৃসুলভ জায়গা থেকে যে ধরনের আচরণ করা দরকার, নেতা বা নেত্রীর জায়গা থেকে, নেতৃত্ব সুলভ অবস্থানে থেকে যে ধরনের মানে সংযত আচরণ পরস্পরের প্রতি, এবং যে ধরনের ভদ্রতা সীমানা রেখে আচরণ করা উচিত, সেইটা কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি না।
তো আবার একই সাথে আমরা অনেক আশঙ্কা করেছিলাম যে আদৌ নির্বাচন হবে কিনা। আমরা ভেবেছিলাম যে সহিংসতা এমন হবে এবং ওসমান হাদির মৃত্যু, একটা অকাল মৃত্যু এবং মৃত্যু তো মানে হত্যা, ভয়ঙ্করভাবে তাকে যেভাবে মেরে ফেলা হলো দিবালোকে, এটা একটা মেসেজ দেওয়া হয়েছিল যে এটা নির্বাচনের জন্য একটা থ্রেট তৈরি হয়েছিল। সেই তুলনায় কিন্তু আমরা পরিস্থিতি ভালো দেখছি। কাজেই আমি ওটা মনে করি না। আমি মনে করি যে না, ঠিক আছে, হয়তো অনেক রকমের আরও অনেক ইতিবাচক পরিবর্তন হতে পারত, কিন্তু যা চলছে তাতে একেবারে হবার কিছু নাই। কারণ আমাদের দেশটা গত 50 বছর ধরে যেই রাস্তায় হেঁটেছে, হঠাৎ করে তো তার থেকে আমরা এটা তো হঠাৎ করে ইউরোপ আমেরিকার মতো বা ইংল্যান্ডের ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির মতো, এমনকি ভারতেও যে ধরনের, ভারতের মতো দেশেও আমরা যেই ধরনের রাজনীতিকে যেদিকে টার্ন নিতে দেখেছি, সেই তুলনায় তো আমি বলবো যে বাংলাদেশের রাজনীতির মাঠ এবং এবার নির্বাচনের মাঠ আমার কাছে একটা সহনশীল, মানুষজনের একটা বড় স্পৃহা আছে, মানুষজনের ভীষণ উদ্যম আছে, ভোট দিতে চায় মানুষজন খোঁজ খবর রাখছে, প্রার্থীরা গেলে তাদের সাথে আগ্রহ নিয়ে কথা বলছে, তর্ক করছে। তো সেইগুলো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ভালোই আমরা নির্বাচনটাকে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বা নির্বাচনের মাঠে সবাই সর্বশক্তি নিয়োগ করছে, এবং সেই তুলনায় এটা এখন পর্যন্ত যা আছে সেটাকে খুব বেশি, ভোটের দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি কী হবে সেটা আমরা জানি না, কিন্তু এখন পর্যন্ত যা আছে সেটাকে একেবারে সহনীয় মাত্রার মধ্যে আছে। আরও ভালো হওয়া উচিত ছিল, আরও নির্বাচনী আচরণবিধিটা আরও সবাই যদি মেনে চলতো, সবাই যদি লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা যদি একটা, প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় বিএনপি এবং জামাত সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটছে, সেটি কি ভোটের দিনে আরো বাড়তে পারে বলে আপনি মনে করছেন? ভোটের দিনে অনেক বাড়তে পারে, আসলে এই সম্ভাবনা তো আছে, এই আশঙ্কা তো আছে, এবং সেখানে আসলে এই সরকার, যাদের আসলে পুলিশ বাহিনীর উপরে সেরকম কোনো শক্ত নিয়ন্ত্রণ নাই, পুলিশ বাহিনী যে ধাক্কাটা জুলাই আন্দোলনের মধ্যে পুলিশ বাহিনীর উপর দিয়ে যে ধাক্কা এবং যে ঝড় গেছে, তারপরে সেটা রিফর্মের কাজ যেভাবে ঠিকঠাক মতো হয় নাই, তাতে করে আসলে সেই সম্ভাবনাগুলো আছে। আবার ধরেন সেনাবাহিনী নিয়োগ করা নিয়ে জামাতে ইসলামের যেমন একটা সুস্পষ্ট অবস্থান আছে যে ভোট কেন্দ্রের ভেতরে সেনাবাহিনী থাকবে না, তো তাতে করে আসলে পরিস্থিতি, ধরেন ভোট গণনার সময়, রিগিংয়ের সময়, সেখানে যদি আইন শৃঙ্খলা রক্ষার মতো লোকজন না থাকে, মানে সেই সব আশঙ্কা আছে যে এখন যেভাবে চলছে এটা যদি সরকারের শক্তপোক্ত নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আসলে ভোটের দিনে কি হবে এটা আসলে বলা সত্যি কঠিন। আমি একটু অ্যাড করতে চাই, যদি আমাকে দেন। আসলে যেটা প্রয়োজন, বাকযুদ্ধ, কথার যুদ্ধ হলে কিন্তু সমস্যা নাই। উনি আমার সমালোচনা করছে, আমি করছি, ওনার উইকনেস নেই, সেটাতে সমস্যা নাই। সমস্যাটা কিন্তু হচ্ছে অবৈধ অস্ত্র এখনো মাঠে রয়েছে। আপনি দেখেন গত 16-17 বছর অবৈধ অস্ত্রের ছড়াছড়ি ছিল, এবং জুলাই যুদ্ধেও কিন্তু অবৈধ অস্ত্রের এটা উদ্ধার করা খুবই জরুরি। আমার মনে হয় প্রত্যেকটা সিভিলিয়ানকে নিরস্ত্র করা উচিত, এটা সবচাইতে বেশি প্রয়োজন আমার কাছে মনে হয়। 2 লক্ষ লাইসেন্স দিয়েছিল এই নির্বাচনের সময়, 24 নির্বাচনের সময়, এই লাইসেন্সগুলো বাতিল করা হয় না। এক্স্যাক্টলি। তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছিলেন যে তারা বলেছে যে তারা অবৈধ অস্ত্রগুলো ব্যবহার করবে না, নিচে আগুন ধরাই দিলেন বলে বলবে না, এটা কি হয়? আলোচনা করবো। তবে তাল মামুন রাসেল, আপনার কাছ থেকে, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। মঙ্গলবার রাতে গোপালগঞ্জের মকসুদপুরে এক পথসভায় তিনি কথা বলেছেন। এই যে আওয়ামী লীগের ভোটারদেরকে কাছে টানার জন্য মাফ করে দেওয়া, তার মানে এরপরে আর নিশ্চয়ই জামাত ইসলামী আওয়ামী লীগের সমালোচনা করবে না, বা অতীতের ঘটনার জন্য কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেমন কোনো ভূমিকা রাখবে না নিশ্চয়ই, তাই কি? দেখেন, জামাত যেটা একটা ইসলামী দল, এবং তারা ইসলামে, মানে নামের মধ্যেও তো তাদের ইসলাম আছে, ইসলামের একটা না, নামের মধ্যে ইসলাম আছে, এবং ইসলামকে ওন করে এবং ইসলামী সমাজ ব্যবস্থার জন্য কাজ করে, কাজ করে। দেখেন, জামাতের জামাতের ইসলামের একটা বিধান আছে যে আপনি যদি কাউকে ব্যক্তি যদি আপনার সাথে অপরাধ করে, যেমন ইসলামের বিধান হচ্ছে কিসাস বলে, কুতিবা আলাইকুমুল কিসাস, যে প্রতিশোধকে ফরজ করা হয়েছে, হাতের বদল হাত। তবে বিধান হচ্ছে যার হাত কাটা হয়েছে সে যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে তিনি ক্ষমা পাবেন, যদি ক্ষমা না করে তাহলে তার হাত কাটা হবে। এই 17-18 বছর সবচেয়ে নির্যাতিত হয়েছে জামাত, তাদের প্রথম সারির 11 জনকে জীবন দিতে হয়েছে, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। তাদের প্রায়, আপনি দেখেছেন গুম কমিশন, এবার সংস্কার গুম কমিশন দিয়েছে প্রায় 700-র উপরে, বিএনপি থেকে ডাবল গুম করা হয়েছে।
শিবির জামাত শিবিরে প্রায় 500-র উপরে আবার বিএনপিদের চেয়ে বেশিরভাগ ফিরে আসছে। কিন্তু কারণ কি? কারণ জামাত হচ্ছে জামাতকে যখন সাতক্ষীরা একজনকে গুম করা হয় তখন জামাতের প্রত্যেকটা এলাকা থেকেই প্রতিবাদ করে এই প্রতিবাদের জের ধরে বাধ্য হয় ফেরত দিতে। কিন্তু বিএনপির ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম। বিএনপি যদি হচ্ছে সাতক্ষীরা কেউ হয় তাহলে তার উপরস্থ যে নেতা আছে মনে করে সে আমার কর্মী, মানে দল এটাকে ওন করতে পারে না। কিন্তু জামাতের এই দিক থেকে ভালো, জামাতের বলা হয় যে কালেকটিভ হ্যাপিনেস আর কালেকটিভ সোরনেস। জামাতের কেউ যদি পুরো বাংলাদেশে কেউ একজন একটা সফলতা পেয়েছে, জামাতের প্রত্যেকটা কর্মী বলে যে আমি সফলতা পেয়েছি, এই জন্য তারা সবাই মিলে কালেকটিভ হ্যাপিনেস আনন্দিত হয়। নির্যাতনের মাত্রা কি আওয়ামী লীগের শেষ আমলে একটু কমে এসেছিল? কারণ 28 অক্টোবরের যে সবসময় আওয়ামী লীগের শেষ আমলে যদি কমতো তাহলে আপনি দেখেন জুলাই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু নিষিদ্ধ কাকে করেছে? জামাতকে করেছে। তার মানে কি? জামাতের উপর আক্রোশ ছিল। শেষের দিকে বিএনপির সাথে যখন একসাথে কোনো ধরনের সমাবেশের জন্য বলা হতো, বিএনপি এসে জামাতকে বলতো, দেখেন আপনারা যদি থাকেন তাহলে আমরা অনুমতি পাবো না, আপনারা আলাদা করেন আমরা আলাদা করি, মানে আমরা অনুমতি পাবো। তার মানে কি? আক্রোশ শেষ পর্যন্ত ছিল। এখন কথা হচ্ছে জামাতের আমির বলেছে জাতির সাথে যারা অপরাধ করেছে এটা ক্ষমা করার ওনার কোনো অধিকার নাই, কিন্তু ব্যক্তি জামাতের সাথে আমি আল মামুন রাসেলের সাথে কেউ যদি অপরাধ করে আমি তাকে ক্ষমা করার সেই অধিকার আমার আছে। ইসলাম আমাকে দিয়েছে, রাষ্ট্র আমাকে দিয়েছে। জামাত বলেছে জামাতের সাথে যেই অপরাধ করেছে, জামাতের আজকে কোনো দলে বাংলাদেশে কোনো দল 17-18 বছর তাদের অফিসে তালা বন্ধ থাকে নাই। কোনো দলে রাজনীতি করার অধিকার জামাতের ঘরে বসে আপনি যখন একটা প্রোগ্রাম করছেন সেখানে রাষ্ট্রবিরোধী বলে আপনাকে প্রোগ্রাম থেকে টেনে নিয়ে আপনাকে জেলে বন্দী করা হয়েছে। জামাতকে কোনো রাজনৈতিক অধিকার দেওয়া হয়নি। জামাতের উপর যে অত্যাচার হয়েছে, জামাত বলেছে আমার উপর যে অত্যাচার হয়েছে সেটা আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু রাষ্ট্রের উপর যে অত্যাচার হয়েছে, ছাত্র জনতার উপর যে অত্যাচার হয়েছে সেটা আমি কোনো ক্ষমা করতে পারি না। এই জন্য প্রথম আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামাত আন্দোলন করেছে, বিএনপি কিন্তু আন্দোলন করে নাই। এই রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর জন্য জামাত আন্দোলন করেছে, বিএনপি সেখানে না করেছে। এবং আপনি সর্বশেষ এই যে অ্যাটর্নি জেনারেল ছিল, যে বর্তমানে এমপি প্রার্থী আসাদ সাহেব, তিনি বলেছেন জামাতের পক্ষ থেকে রিট আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আমি বাধা প্রদান করেছি। আপনি কুমিল্লাতে দেখেছেন 200 জন একসাথে আওয়ামী লীগের জামাতে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগদান করেছে, আনুষ্ঠানিক বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ আর কোথাও আনুষ্ঠানিক বৈধতা দেওয়া হয় নাই। তো সুতরাং আজকে যদি জামাত যদি এ কথা বলে, জামাতের সাথে যেটি হয়েছে জামাত সেটিকে ক্ষমা করতে পারে, কিন্তু রাষ্ট্রের সাথে আপনি দেখেন ট্রাইব্যুনালে যে প্রসিকিউটর আছে বিএনপিকে বলা হয়েছে যে আপনি দেখেন প্রত্যেকটা বাংলাদেশের যত জায়গায় পাবলিক প্রসিকিউটর আছে সেখানে 80 থেকে 90% ছিল বিএনপির, 10 থেকে 20% ছিল জামাতের। ট্রাইব্যুনালে বিএনপিকে বলা হয়েছে যে আপনারা ট্রাইব্যুনালে প্রসিকিউটর দেন, বিএনপি একজনের প্রসিকিউটর দেয় না ট্রাইব্যুনালে। কেন দেয় নাই? কারণ তারা জানে যেটা আওয়ামী লীগের বিচার হবে, বিএনপির মন থেকে আওয়ামী লীগের বিচারটা চায়। কেমন হলো না যে জামাত আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, না জামাত আওয়ামী লীগকে ক্ষমা করে নাই, জামাতের উপরে যে অপরাধটা হয়েছে ব্যক্তি জামাত সেটা করেছে, কিন্তু যে ছাত্র জনতার উপর হত্যা করা হয়েছে সেটার বিচার ট্রাইব্যুনাল হচ্ছে। এমনকি বিএনপির পক্ষ থেকে অনেকবার বলা হয়েছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে ট্রাইব্যুনালটা জামাত পরিচালনা করছে। তার মানে কি এই যে ন্যায় বিচারের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রিটের প্রস্তাব জামাত থেকে আসছে, প্রসিকিউশনে জামাতের লোক যাচ্ছে, আবার এদিকে জামাত আওয়ামী লীগকে ক্ষমাও করে দিচ্ছে, মানে স্ববিরোধী অবস্থা। আমি আপনাকে বলেছি জামাত ব্যক্তির অপরাধ, রাষ্ট্রের যে অপরাধ যেটি করেছে, আপনি 1500 জনকে হত্যা করেছেন সেটার বিচার কিন্তু বিচারের প্রক্রিয়া হচ্ছে। ক্ষমা করার কারণে আওয়ামী লীগ কি মানে রেহাই পাবে কিসে? আপনি সাপোজ আমি আপনাকে বলেছি ক্ষমা করে দেওয়ার কারণে কি সে রেহাই পাবে? আমি আপনাকে বলেছি যে জামাত যেমন জামাতের সংগঠনের সাথে যতগুলো অপরাধ করেছে, সংগঠনকে তার রাজনৈতিক অধিকার দেওয়া হয় নাই। সংগঠনের যেখানে পেয়েছে, জামাতের যেখানে পেয়েছে সেখানে শাস্তির আওতা আনা হয়েছে। না, এই যে রেহাই দিল অর্থাৎ ক্ষমা করে দিল, এর ফলে আওয়ামী লীগ কিসে রেহাই পাবে মানে জামাতের কাছ থেকে? আমার তো মনে হয় না রাষ্ট্র যদি অপরাধী হয়, যে মামলাগুলো হয় সেখানে জামাত ক্ষমা করার সাথে এটার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি দেখেছেন, আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি রাসেল ভাই, একটা এক্সাম্পল। মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সবাইকে ওপেনলি ক্ষমা করেছেন, ওপেনলি ক্ষমা করেন। তার চাচাকে হত্যা করেছেন হিন্দাকে বলেছে তুমি আমার সামনে এসো না, কিন্তু আমি ব্যক্তি হিসেবে ক্ষমা করে দিয়েছি। এটা ইসলামী শিক্ষা। আপনার কাছ থেকে জানতে চাই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন এবার তো নৌকা নাই, নৌকা পালাইছে, শেখ হাসিনা ভারতবর্ষে চলে গেছেন, মাঝখানে তার সমর্থক আছে, তাদের বিপদে ফেলে গেছে, আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি, আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি। মানে দিন শেষে
সবাই ভোটার হিসাবে সব আওয়ামী লীগকেই চাইছেন, তাই তো? এরকম কিনা? এটা ইলেকশনে যেহেতু সামনে এগিয়ে আসছে, কথাগুলো বলেছে, এই কথায় আমি আসছি, উত্তরে আসছি। তার আগে আমি প্রতিপক্ষ যে কথাটা বলেছেন ইসলামের প্রতিনিধিত্ব করছে, ইসলাম কি জামাতে ইসলাম কি ইসলামের প্রতিনিধিত্ব করছে, ইসলামের কোথাও কি সেটা লেখা আছে? ওনারা নিজেরা যদি বলেন আমরা প্রতিনিধিত্ব করছি, ইসলামিক দল তো বাংলাদেশে অনেকগুলো আছে এবং সবাই কিন্তু একই কথা বলছে। আমি প্রথমেই যে কথাটা বলতে চাই যে ইসলামিক যদি প্রতিনিধিত্ব করে থাকে তাহলে আমরা দোষারোপের রাজনীতিতে কেন যাব? আমরা ইসলামের কথা বলছি একদিকে, ইসলাম ক্ষমাশীলকে পছন্দ করেন এবং মাফ করে দেওয়া, কাউকে তার অপরাধ স্বীকার আসলে সেটাকে, এবং নিজে অপরাধ করলেও সেটাও ক্ষমা চেয়ে নেওয়া, এটা কিন্তু ইসলামে বলা হয়েছে। কিন্তু এটা কি জামাত করেছে? আপনি দেখেন জামাত বারবার যে কথাটা বলছে আমরা ইসলামিক শরিয়াতে চলতে চাই, ইসলামিক শরিয়াতে আমরা এগিয়ে যেতে চাই, উনিও ওনার কথায় বারবার এই কথাটা বলছেন। আমি একটা কথা শুধু বলতে চাই, জামাত কিন্তু গত 16-17 বছরে আওয়ামী লীগের যেমন প্রতিপক্ষ ছিল এবং আওয়ামী লীগ থেকে সবচাইতে বেনিফিশিয়ারি ছিল, এবং জামাত কিন্তু বিএনপির সময়ে বেনিফিশিয়ারি ছিল। উনি নিপীড়ন নির্যাতনের কথা বলেছেন, আবার আওয়ামী লীগের কাঁধে ভর করে কিন্তু জামাত শিবিরের কার্যক্রম ছিল, ভিন্ন নামে ছিল। আপনি দেখেন, আমি গতকাল হাবিবুল্লাহ বাহার কলেজে গেলাম, শিবিরের একটা কমিটি নিয়ে আসলো, এবং যে ছেলেগুলো আসলো ওরা কিন্তু আগে থেকেই ছিল, ওরা ছাত্রদল করতো। আমি ওদের বললাম তোমরা কেন আগেই কমিটি ডিক্লেয়ার করলে না? তোমরা তো আগে করলেও পারতা, তাই এটা তো দোষের কিছু না। তোমরা ছাত্র শিবির করো, মোস্ট ওয়েলকাম। এখানে ছাত্র ইউনিয়ন করতে পারে, ছাত্রদল করতে পারে, ছাত্র মৈত্রী করতে পারে, সেটা কেন আগে ডিক্লেয়ার করলে না? এই যে গুপ্তভাবে বিএনপির কাঁধে ভর করে রাজনীতি করা, গুপ্তভাবে আওয়ামী লীগের কাঁধে ভর করে রাজনীতি করা, এটা কিন্তু ইসলামের কথা বলেনি। ইসলামে কিন্তু আপনি দেখেন প্রফেট মোহাম্মদ পিস বি আপন হিম, উনি ধর্মপ্রচার করেছেন 12 জন 13 জনকে নিয়েও, শত বিপত্তির মধ্যে করেছেন। কাজে আমার কাছে মনে হয় বারবার ইসলামকে টেনে ইসলামের প্রতিনিধিত্ব করছে, এটাতে আমি স্ট্রংলি দ্বিমত পোষণ করছি। পাশাপাশি আপনি দেখেন, সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই এটা বলার আগে, যে ক্ষমা করে দেওয়া এবং ক্ষমাশীল মানুষকে সৃষ্টিকর্তা পছন্দ করেন। কিন্তু আমি যদি কখনো অপরাধ করে থাকি আগে আমার কৃতকর্মের জন্য, আমি কি সে মাপ চেয়েছি? আমি কি জাতির কাছে ক্ষমা চেয়েছি? 71-এ কৃতকর্মের জন্য উনি বলেছেন, 71-এ কৃতকর্মের জন্য যাদের ফাঁসি হয়েছে রাষ্ট্রীয়ভাবে, এটা তিনি বলছেন এটি জুডিশিয়াল কিলিং, তিনি সেটি জুডিশিয়াল কিলিং। এটা যদি ফেয়ার আনফেয়ার হয়ে থাকে, সেটা হয়তো পরবর্তীতে যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ছিল সেটা যদি জাস্টিফাই হয়, উনি একজন লয়ার হিসেবে, আপিল বিভাগে যদি সর্বোচ্চ আদালতের রায় ছিল, রায় ছিল, এবং সেটা যদি উনি অ্যাজ এ লয়ার সেটা যদি ইন ফিউচারে প্রুফ হয় যে হ্যাঁ ওই জুডিশিয়াল কিলিং ছিল, উনি ওনার স্টেটমেন্ট থেকে সেটা বলতে পারে, যদি নির্দোষ হয়েও কাউকে ফাঁসিতে দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা নিয়ে আমি আসলে কোনো বিতর্কে যাচ্ছি না। কিন্তু 71-এ জামাতের কি রোল ছিল এটা কিন্তু জাতি স্পষ্টভাবে জানতে চায়। এই রোলের জন্য, 71-এর এই ভূমিকার জন্য জামাত কি অদ্যাবধি ক্ষমা চেয়েছে? জামাত কি জাতির কাছে এটা নিয়ে কখনো ক্ষমা চেয়েছে? জামাত বলেছে আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে, কিন্তু নিজেকে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে। সেটা কিন্তু আগে বেশি প্রয়োজন। আমি আরেকজনকে ক্ষমা করার আগে যেটা আমার প্রয়োজন, আমি আমার কৃতকর্মের জন্য সংশোধন যদি আমি হতে চাই, আমি আমার আগের কৃতকর্মের জন্য কিন্তু ক্ষমা চাইতে হবে, যেটার জন্য সাফার করেছে। উনি যে কথাগুলো বলছেন, উনি কিন্তু তখন 71-এ, আমি জানি না উনি জন্মগ্রহণ করেছেন কিনা, আমি ওনাকে বলছি না, আমি ওই সংগঠনটাকে বলছি, যারা ওই কৃতকর্মের জন্য, যারা আজকে যে শিবির করছে সেই কিন্তু রাজাকার ছিলেন না। কিন্তু ওদের কাছেও স্পষ্ট হওয়া প্রয়োজন। কেন স্পষ্ট হওয়া প্রয়োজন? যে আপনি যে সংগঠনটা করছেন, যে সংগঠনের লেজুর ভিত্তি করছেন, সেই সংগঠনটা 71-এ কি করেছে, এটা কিন্তু এই যে তরুণ প্রজন্মের কাছে ক্লিয়ার করতে হবে। তারপরে মাফ করার প্রশ্ন আসবে যে আপনি আপনার আওয়ামী লীগকে মাফ করছেন কিনা। জি, অধ্যাপক সাইদ ফেরদৌস, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা ভোটারদের যদি আওয়ামী লীগ হয় তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই নিরপরাধ ভোটারই যদি প্রার্থী হয় তাহলে আবার সমস্যা আছে, তিনি তখন দোষর হয়ে যান। আপনার কাছ থেকে জানতে চাই। না, সেটা তো আমরা একটু আগে আসলে যখন রেকর্ডিং এর বাইরে যখন আমরা ছিলাম, তখন ক্যামেরা যখন অফ ছিল, তখন আমরা এটা আলাপ করছিলাম যে আসলে তো ধরেন ট্যাগিং এর যে রাজনীতিটা চলছে, ফলে দেখা যাচ্ছে যে একজন নিরপরাধ ব্যক্তি হয়তো
আওয়ামী লীগ সমর্থন করেন অথবা আওয়ামী লীগ করেছেন কিন্তু তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ তিনি সংশ্লিষ্ট নন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, কিন্তু তাকে স্রেফ দোষর বলে ট্যাগিং লাগিয়ে দেওয়া হচ্ছে। আর প্রার্থী থাকলে রাজনীতির মাঠে তো প্রতিপক্ষরা এই সুযোগগুলো ব্যবহার করছে, সেগুলো দুঃখজনক। কিন্তু আমি এখানে একটু আগে দুজন যে আলোচনা করলেন সেখানে আসলে ফিরতে চাই। দেখেন দুটো জিনিস, একটা হচ্ছে জনাব রাসেল যেটা বললেন, উনি বয়সে তরুণ এবং ভালো বক্তাও বটে, আইনের মানুষও বটে। উনি একটা কথা বললেন, সেটা হচ্ছে যে জামাতের সাথে অপরাধ যেটা করেছে সেটার ব্যাপারে ক্ষমা করে দিয়েছে। দেখেন এটা তো আপনি সেপারেট করতে পারবেন না, কারণ জামাতের সাথে যেটা অপরাধ সেটা তো একই সাথে রাষ্ট্রের সাথেও অপরাধ। তার মানে আপনি জামাতের সাথে অপরাধ ক্ষমা করে দিচ্ছেন, আবার রাষ্ট্রের সাথে অপরাধ ক্ষমা করছেন না, তো ওর তো একই অপরাধ। কারণ আপনাকে রাজনীতি করতে দিচ্ছে না, এটা আপনার মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে, এটা তো রাষ্ট্রের আইনকে লঙ্ঘন করছে। ফলে আপনার কিন্তু এটা কিন্তু তখন আর এই জায়গায় থাকছে না। এটা হচ্ছে একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে ৭১-এর প্রশ্নে যেটা বলা হলো, যেটা তৌফিক বললেন, অধ্যাপক তৌফিক বললেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ৭১-এর প্রশ্নে, হ্যাঁ আমি এটা স্বীকার করি যে ওই বিচারের প্রক্রিয়া আওয়ামী লীগ কলুষিত করেছে। এটাই আমাদের দুর্ভাগ্য যে এবারও জুলাই নিয়ে যে বিচার হচ্ছে সেখানে ধরেন আমরা দেখছি যে অমুককে, সাকিব আল হাসানকে আপনি হয়তো হত্যা মামলা দিয়ে দিলেন, কথার কথা। তো এটা কোনো কাজের কথা না, আপনাকে মামলা দিতে হবে যেই মামলার মেরিট আছে, তাই না, স্পেসিফিক। আপনি এই বিচারটাও যেমন প্রহসনের বিচার হলো, আওয়ামী লীগ হয়তো যুদ্ধ অপরাধের বিচারটাকেও প্রহসনের বিচার করেছে, সেটাই আমাদের দুর্ভাগ্য। কিন্তু আসলে তো ৭১ প্রশ্নে একটা পরিষ্কার বিচার হওয়া উচিত, কারণ জামাতে ইসলাম সাংগঠনিকভাবে তখন যে পজিশন নিয়েছিল, তারা যদি সাংগঠনিকভাবে ডিক্লেয়ার করতেন, এটাই ছিল এই জুলাইয়ের অভ্যুত্থানে তারা সম্মুখ সারিতে ছিলেন, সেটা আমরা মেনে নিয়েছি, স্বীকার করি। এবং বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারাও সবাই স্বীকার করে যে না ঠিক আছে, জামাতে ইসলাম এবার এই আন্দোলনের লেজিট ফোর্স। এইটাই ছিল সবচেয়ে ভালো সময় যে তারা যদি উঠে দাঁড়িয়ে বলতেন যে সাংগঠনিকভাবে আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলাম সেই রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের বিপক্ষে গেছিল এবং সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এবং আমরা না, যে আপনি তো নাৎসিরা তো আর নাৎসি নাম নিয়ে রাজনীতি করতে পারে না। জামাতে ইসলামী যদি জামাতে ইসলামের নাম বাদ দিয়ে নতুন নাম নিয়ে নতুন প্রজন্মকে নিয়ে আগাতো এবং এইরকম একটা আন্দোলনের পরে তাদের লেজিট ফোর্স হিসেবে তারা যখন মাঠে ছিল, তখন কিন্তু তাদের জন্য এটা একটা বিরাট অ্যাডভান্টেজ হতো। কিন্তু আনফর্চুনেটলি জামাত ৭১-এর প্রশ্ন আসলেই চাতুরীরা আশ্রয় নেয়, যে উত্তরটা দেয় তারা, এটা খুব একটা চাতুর্যপূর্ণ উত্তর। হ্যাঁ আমরা ক্ষমা চেয়েছি, আর কত ক্ষমা চাইবো। এক সময় তো জনাব মতিউর রহমান নিজামী এবং কামরুজ্জামান যখন ক্যাবিনেটে ছিলেন তখন তো এই কথা বলেছেন তারা যে না না বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধ সংগঠিত হয়নি। তো এগুলো তখন তারা বলেছেন। ফলে জামাতের কিন্তু নিজের জায়গা আছে এটা পরিষ্কার করার, এবং জামাত তখন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ইয়ে করেছেন। কোনো শহীদ পরিবার তাকে যদি মাফ করে দেয় দিতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ ওভারঅল বা মুক্তিযুদ্ধের কারণে তাদের তো সাংগঠনিকভাবে দায় স্বীকার করতে হবে। তো এই দায় স্বীকারটা না করাটা কিন্তু আসলে কোনোভাবেই তাদেরকে ইয়ে দিচ্ছে না। বারবার এই প্রশ্নটা করা হয় এবং তাদের মনে হয় যে তাদের প্রতি আনফেয়ার আচরণ করা হচ্ছে, তাদেরকে নিয়ে নিয়ে বারবার একই অপরাধের মধ্যে ফেলা হচ্ছে। এটা তো শেষ হয়ে যেতে পারতো এই দফাতেই, এটা আমার মনে হয়েছে। আপনার কাছে যেটি প্রশ্ন রেখেছিলেন মোহাম্মদ তৌফিকুল ইসলাম, গুপ্ত রাজনীতি বা গুপ্ত থাকা ইসলাম সমর্থন করে কিনা একটু আপনার কাছ থেকে জানতে চাই। কারণ ৫ আগস্টের পরে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি, শিবিরের বিশেষ করে। দেখেন, আমি এই বিষয়টা সহ দুইটা বিষয় আসছি। একটা হচ্ছে রিসেন্টলি আমার সম্মানিত দুজন শিক্ষক যুদ্ধ অপরাধ বা জামাতের ৭১-এর ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। দেখেন, আমার সম্মানিত শিক্ষক বলেছেন যে জামাতের যখন মন্ত্রী ছিলেন তখন বলেছে যে, খুব মিডিয়াতে বলেছেন যে বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নেই। এটা কোন সেন্সে বলেছেন? আমাদের জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক ক্রিমিনাল আইন যেটা আছে, সেই কনভেনশন যুদ্ধ অপরাধী কারা? যুদ্ধ অপরাধী হচ্ছে তারাই যারা সশস্ত্র বাহিনীতে অংশগ্রহণ করেছে। এবং বাংলাদেশে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে সিমলা চুক্তি এবং দিল্লি চুক্তির মাধ্যমে তাদেরকে সবাইকে পাকিস্তান হস্তান্তর করা হয়েছে। এবং তাহলে যারা সহযোগিতা করেছে তারা যে কোলাবোরেটর, দালাল আইন 1972 সালে দালাল আইন করেছিল। সে দালাল আইনে 37,000 মামলা, সে দালাল আইনে 2800 মামলা হয়েছে। 37,000 আসামি ছিল, নট এ সিঙ্গেল। এই 37,000 আসামির মধ্যে নট এ সিঙ্গেল জামাতের ছিল না, একজনও ছিল না। এবং কি আপনি আজাদ সাহেবের সর্বশেষ বাংলাদেশের নতুন বাংলাদেশ আসার পরে রিফাত সাহেব বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ বিচারপতি বলা, প্রধান বিচারপতি, ওনার যে অ্যাপ্লাইড ডিভিশন, সেই ডিভিশনে বলেছে গ্রস মিসক্যারেজ অফ জাস্টিস, বিচারের নামে সবচেয়ে বেশি অবিচার হয়েছে। কারণ যে সাক্ষীগুলো বলেছে, যে সাক্ষী
সাক্ষী দিতে আসে তার বাবার নাম বলতে পারে না, উনি কিন্তু হচ্ছে আরেকটা কথা আসামির নাম বলতে বলেছেন যে পেরেছেন। বিচারের আমি প্রক্রিয়াতে হয়তো ত্রুটি আওয়ামী লীগ বিচারের করেছে, নামে অবিচারটা কিন্তু- কিভাবে হয়েছে আমি আপনাকে বলি রাসেল ভাই। না, সেটি আমি বলেছেন বিচারের নামে উনিও, যে না, বিচারের নামে কিভাবে- প্রক্রিয়াতে কিভাবে ত্রুটি হয়েছে? হয়েছে, কিন্তু ঘটনা বিচারের কি নামে- মিথ্যা কিনা? না, হামিদুর না, রহমান না, নিজের- না, ঘটনা বলতে হচ্ছে আপনি যখন যাদেরকে স্পেসিফিক, আপনি তো যখন ক্রিমিনাল অফেন্সে তখন স্পেসিফিক এলিগেশন নিয়ে আসেন। যেমন সাইদি সাহেবের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন নিয়েছে, উনি বিশাব আলী হত্যা করেছেন, সেটা কি বলে বিশাব আলীর, আপনি দেখেন বিশাব আলীর তার স্ত্রী মামলা করেছেন, তখন মামলা করেছেন যে আসামিদের স্পেসিফিক করে আসামি নাম কিন্তু দিয়েছেন, সাইদি এবং উনি সাহেবের এটা বই সেখানে লিখেছেন। যেটি দিলুর আমি রাজাকার শেষ নিয়ে করছি, confusion তৈরি হচ্ছে। আমি শেষ করছি, সেখানে একটা দিলুর বই রাজাকার লিখেছেন, নামে তো বইয়ের একজন মধ্যে ছিল, এই ঘটনাটা তো মিথ্যা হয়ে যায় না, না, সেটা হয়তো ঘটনা দিলুর সত্য, রহমান ঘটনা সাইদি সত্য, ছিলেন কিনা। কিন্তু আপনি অবিচার কোনটাকে বলে? আপনার ঘটনা হচ্ছে আপনি ঘটিয়েছেন, আমার নামে আপনি দিয়ে দিলেন, তো এটা অবিচার নয়। সেটি তার ক্ষেত্রে, আপনি বাকিদের বলছেন বেলা- ঘটনা সত্য, এর মানে কি আপনি আমার নামে দোষারোপ দিতে পারবেন? বাকি সবার ঘটনা সত্য, তার মানে কি আপনি আমার উপর দিতে পারবেন? আপনি যখন বিশাব আলী না, সে কিন্তু নিজের যখন স্ত্রী, আপনাকে নিয়েই ঘটনা সত্যি হয়, তখন যদি আমার না, 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 প্রক্রিয়াটা না, মিথ্যা না, হলে না, প্রক্রিয়া আপনি- মিথ্যা, আপনি ঘটনা মিথ্যা হয়ে যায় অবিচার কিনা? মানে কি? যেটা গড়ে নেয় তার উপর আপনি দিয়ে না না দিলেন, সাংগঠনিক তার উপর দিয়ে ইনভলভমেন্ট দিলেন। আপনি সাংগঠনিক যদি ইনভলভমেন্ট হয়, সাংগঠনিকভাবে আপনি সেটা বিচার করবেন, কিন্তু আপনি যখন Exactly. ব্যক্তিকে এলিগেশন নিয়ে এসেন, আপনি দেখেন তারেক রহমান সাহেব নিজে বলেছেন, আমরা যাদেরকে মন্ত্রী বানিয়েছে, আমরা যাদের সাথে করেছি, জোট করেছি, তাদের একজনও যুদ্ধ অপরাধীর সাথে যুক্ত ছিল না, একজনও ছিল না। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে, খালেদা বেগম জিয়া নিজেও বলেছেন, এবং কি তারেক রহমান সাহেবের বক্তব্য আমার খুব চমৎকার লেগেছে। উনি বলেছে 2012 সালে যে আমাদের পূর্বপুরুষরা অতীত নিয়ে টানতে টানতে অনেক সময় নষ্ট করছে, আমরা সময় নষ্ট করতে চাই না। ইতিপূর্বে অতীতকে টেনে নিয়ে এসে আমাদের ভবিষ্যৎকে চুরি করা হয়েছে। আপনি 71 চেতনা কি? 71 চেতনা, আমি মনে করি 71 সবচেয়ে বড় চেতনা হচ্ছে কি? দেশপ্রেম। আপনি 71 পরবর্তী না, আজকে এখন 54 বছর, আপনি যখন আজকে 2001 সালে যাবেন, তখন আপনি- তারা 71 আমি- ফিরবে, এটাই তো স্বাভাবিক। আমি রাসেল ভাই, আমি 2001 আপনাকে সালে বলি, গেলে তারাও এই 71 ফিরবে। এই 54 বছরে একটা শত্রুও বিশ্বাস করে জামাতের লোকজন, আমাদের কোর্টের জগতে কেউ কোনো বিচারক যদি জি, আমরা- আমি শেষ করছি, আমি একটু আগের আমাদের প্রসঙ্গে কোর্টের আমি একটু জগতে জনাব সাইদ ফেরদৌসের কাছে আমাদের আমি কোর্টের আসতে জগতে চাই। কোনো একটু বিচারক এই পর্বে যদি আমার সময় সৎ কম। থাকে, জি। তখন বলে যে এই জামাত করে, জি, তার আমি মানে একটু জনাব শত্রু সাইদ বিশ্বাস ফেরদৌস করে। আপনার কাছে জানতে চাই। তিনি একটি কথা বলছিলেন যে বিচারের প্রক্রিয়াতে ত্রুটি, সেটি যে প্রক্রিয়া না, শুধু পুরো ঘটনাটাকেই অ্যাকিউজ করা হচ্ছে ভুলভাবে। আসলে কি ওই ব্যক্তি যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কি অভিযুক্ত ছিলেন? আপনি কি বলেন? না না কথা তো সেটাই যে সেই বিচার, আমরা তো সেটা বলছি যে আওয়ামী লীগ যদি সুষ্ঠু বিচার প্রক্রিয়া করত, সেটাই তো আমরা আশা করেছিলাম। এবং এই জুলাই নিয়েও আমি একই কথাই বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো, সেটা যদি আপনি রাজনৈতিক প্রতিহিংসাবশত করেন, তাহলে তো জাস্টিস হবে না। এবং এটাই তো বাংলাদেশের ট্র্যাজেডি। জামাতের ক্ষেত্রে না জামাতের প্রতি জাস্টিস হয়েছে, না বাংলাদেশের জনগণের প্রতি জাস্টিস হয়েছে। জামাত, আমি তো মূল পয়েন্টটা যেটা উনি বলেননি, উনি ব্যক্তিদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, সেখানে যে আইনকে মিসইউজ করা হয়েছে সেটা বলেছেন, আমি মানলাম। কিন্তু সাংগঠনিকভাবে জামাত যে ভূমিকা নিয়েছিল, সেটা তো খুব লিখিত ডকুমেন্টের মধ্যেই আছে। ওই সময়ের যারা নেতৃত্বে যারা ছিলেন, এবং তাদের কি হ্যাঁ, তারা কোনো কি দায় তখন আছে? দায় কোনোভাবে অস্বীকার করতে পারবেন না তো তারা, যারা তখন ছিলেন। হ্যাঁ, অবশ্যই পরের প্রজন্ম না, অবশ্যই, কিন্তু যারা তখন ছিলেন নেতৃত্বের পর্যায়ে, তাদের তো দায় দায়িত্ব আছে। ফলে এইটা তো স্বীকার করে নেওয়াই সবচাইতে ভালো, যে সাংগঠনিকভাবে যুক্ত ছিলাম, সেটা রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত ছিল। এবং আমি আশা করেছিলাম যে জামাতে ইসলামী এবার যে পরিমাণ আত্মত্যাগের মধ্যে দিয়ে গেছে, এবার তাদের সুযোগ ছিল। এবং কথাও সত্য যে জামাত কয়েকবারে কিন্তু ক্ষমা চেয়েছে, না, কয়েকবারে না, ক্ষমা চেয়ে, কিন্তু- আমরা ক্ষমাটা নিতে পারি না, না, এটা না, হচ্ছে না, বিষয়। না, না, সরাসরি আসলে বলেছে কিনা? রাসেল সাহেব, এটা আপনার যখন না, না, রাসেল সাহেব আপনি যখন বলবেন যে আমি নিব না, আপনি যত ক্ষমা চাইবেন আমি নিব না, তাহলে তো হইল। রাসেল সাহেব, এটা তো এখন যদি শেখ হাসিনা বলেন, এখন যেমন সজীব ওয়াজেদ জয় 2 দিন পর পর বলছেন, আমি তো বলেইছি যে এক্সেসিভ ফোর্স ব্যবহার করা হয়েছে, আমরা কি তার এই কথাটা নেব? এই কথাটা তো আমরা নেব না। ক্ষমা চাওয়াটা আপনার পরিষ্কারভাবে আপনাকে বলতে হবে যে এই গ্রাউন্ডে যে সাংগঠনিক ইনভলভমেন্ট, আপনি তো ধরেন একটা সাধারণভাবে বলে দিলে এটা যেটা হবে আমরা না। দেখেছি, জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য তাই না? ফর্মালি চায়নার কাছে ক্ষমা চেয়েছে। জি, জনাব তৌফিকুল ইসলাম, একটু আপনার কাছ থেকে জানতে চাই ভিন্ন একটি প্রসঙ্গে। আমি কিন্তু গুপ্তরের আলোচনাটা আসতে পারি না, যদি জি, এই পর্বে আমাদের সময় কম থাকার কারণে একটু আপনার কাছ থেকে জানতে চাই ভিন্ন একটি প্রসঙ্গে। ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করা হয়েছে, সেটি জানেন গত সপ্তাহে। আজকে পররাষ্ট্র উপদেষ্টা সেটি নিয়ে মন্তব্য করেছেন, তবে তিনি আসলে কোনো অভিযোগ বা এর ব্যাখ্যা উয়র্ত করেনি। তিনি বলছেন এটি তারা বুঝতে পারছেন না। আপনি আসলে কিভাবে দেখেন পুরো বিষয়টাকে? এতে কোনো বার্তা রয়েছে যে পুরো পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে নেওয়া নির্বাচনের আগ মুহূর্তের এই সময়টা? হ্যাঁ, এটা ডেফিনেটলি, যেটা আসলে ডাউট করেছেন পররাষ্ট্র উপদেষ্টা অলরেডি এটা নিয়ে একটা কনসার্ন দিয়েছেন।
আসলে এই বিষয়টি আমরা যেটা জানি, গত সপ্তাহেই ভারতের যারা কূটনীতিক আছেন ওরা পরিবার সহ ঢাকা ত্যাগ করেছেন। এটা বিষয়, খবরটা ছিল লাস্ট উইকে, কিন্তু আজকে এটা নিয়ে কথা বলেছেন। উনিও বিষয়টির ব্যাখ্যা দেননি। নিশ্চয়ই এটার মধ্যে কোনো একটা তাৎপর্য রয়েছে, আদারওয়াইজ হঠাৎ করে কেন পরিবার সহ দেশ ছেড়ে যাবে, ঢাকা ছেড়ে যাবে। তবে দ্বিপক্ষীয় আসলে সম্পর্কের ক্ষেত্রে তো টানাপোড়েন চলছেই 5ই আগস্টের পর থেকে, এবং সেটা কিন্তু সম্পর্কের ইতি কিন্তু হয়নি, সম্পর্কের টানাপোড়েন চলছে। এবং এই টানাপোড়েনটা আসলে কোন রেশে হয়েছে, যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে কোনো মুখ খোলেননি, আমিও ফর্মালি আজকে এই টকশোতে এটা নিয়ে আসলে আর কথা বলতে চাই না। আমার মনে হয় যে আমরা লেটস ওয়েট অ্যান্ড সি, যেহেতু নির্বাচনের আরও সামনে সময় আছে। তবে আমি যে কথাটা ইতিমধ্যে আলোচনা হয়েছে সেটা বলে শেষ করতে চাই। আসলে কেউ যদি 2001 নিয়ে কথা বলে তখন কিন্তু 71 চলে আসবে, আবার 71 নিয়ে চলে আসবে 91-এর কথা। তবে আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে আমরা কি করতে পারি, আগামী দিনগুলোতে আমরা কিভাবে করতে পারি। আমরা আর কত রক্ত ঝরাবো? আমরা 71-এ রক্ত দিয়েছি, 75-এ সেই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে ফিরে এসেছি, আবার 90-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি, সর্বশেষ জুলাই যুদ্ধে আমরা দিয়েছি। আমরা আসলে এই ব্লেম গেম, দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে আমার মনে হয় আমরা এগিয়ে যাওয়া উচিত। সম্মানিত সহ-আলোচক যথার্থই বলেছেন, জনাব তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে আমরা আগামী দিনগুলোতে দোষারোপের রাজনীতিতে না যেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। যে কথাটি ফ্যাসিস্ট সরকারের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু বলেছিলেন, যদি আওয়ামী লীগের পতন হয় কয়েক লক্ষ লোক মারা যাবে। আসলে কি মারা গিয়েছে? সেক্ষেত্রে কিন্তু বিএনপি সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিয়েছে এবং জামাতও সেই সহনশীলতার পরিচয় দিয়েছে। এবং এই কথাটাও আমরা ভুলে গেলে হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, উনি কিন্তু আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন এবং জামাতে ইসলামকেও দিয়েছিলেন। এই কথাটা নিশ্চয়ই জামাতের বন্ধু অস্বীকার করবেন না। আমরা চাই আগামী দিনগুলো তো ভিন্ন মত ভিন্ন পথ থাকবেই, রাজনীতি এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমরা আগামী দিনগুলোতে পারস্পরিক সহাবস্থান হয়ে তর্ক থাকবে, ভিন্ন মত থাকবে, ভিন্ন কথা থাকবে, কিন্তু আমরা সবগুলোকে, নিজের দোষগুলোকে, নিজের সমালোচনাগুলোকে আত্মসমালোচনা করার রাজনীতি যেন আমাদের এই কৃষ্টি কালচার যেন রাজনীতিতে আসে এবং আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। তরুণরা যে কারণে রক্ত দিয়েছে সেই রক্ত যেন বৃথা না যায়, এবং এই রক্ত যদি বৃথা যায় সত্যিকার অর্থে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমি একটু ছোট করে জানতে চাই, আপনি তরুণদের রক্তের কথা বলছিলেন। হাসনাত আব্দুল্লাহ আজকে একটু অভিযোগ করেছেন 5 আগস্টের আগে যারা বাকশক্তিহীন ছিলেন তাদের বাকশক্তি হয়েছে, বাকশক্তি পেয়ে তারা জুলাই যোদ্ধাদের ভুলে গেছে। এটা আসলে উনি যেটা বলেছেন, জুলাই আন্দোলন একদিনে কিন্তু হয়নি, রাস্তায় কিন্তু আগেই পেট্রোল ঢালা ছিল। জুলাই আন্দোলনে আমরা সে পেট্রোলটা, আগুনের দেশালে এটা ছেড়ে দিয়েছি। গত 16-17 বছর নিপীড়ন, নির্যাতনে, হত্যা, গুম, ভিন্ন মত হলেই তাকে দমন করা। আমি আমার কথাই বলছি, টকশো থেকে বেরিয়ে নিচে নেমেছি, আমাকে DGFI জিজ্ঞাসাবাদ করেছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে একটা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি, আমাকে বিশ্ববিদ্যালয় থেকে শোকজ করেছে। এগুলো কিন্তু প্রতিনিয়ত ছিল এবং প্রতিনিয়ত কিন্তু নিপীড়ন, নির্যাতনের মাঝে গেছে। এটা সবচাইতে বড় দল হিসেবে বিএনপির উপর বেশি হয়েছে, জামাতের উপরও হয়েছে। কিন্তু সর্বশেষ যে জুলাইয়ের যে স্ফুলিঙ্গ হয়েছে, এটা কিন্তু তরুণরা ডেফিনেটলি এটা নেতৃত্ব দিয়েছে, ছাত্ররা প্রথম নেতৃত্ব দিয়েছে এবং পরে কিন্তু সব দল, সব ছাত্র জনতা, শ্রমিক, সব রাজনৈতিক দলের অংশগ্রহণেই কিন্তু আমরা একটা পরিবর্তন পেয়েছি। এটা নিয়ে আবার যদি আমরা হয়ে যাই যে দেখেন আওয়ামী লীগ যেটা করেছে, আওয়ামী লীগ নিজেদেরকে, মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভাবতে শুরু করেছিল। যে নিজেদের সম্পত্তি ভাবতে শুরু করেছে তখন কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাটাকে হালকা করে দিয়েছে। একইভাবে কোনো দল, কোনো গোষ্ঠী যদি জুলাই যুদ্ধকে নিজের সম্পত্তি ভাবে, সেটা কিন্তু ভুল হবে। হয়তো কারো বেশি কন্ট্রিবিউশন ছিল, কারো কম ছিল, কিন্তু সবার অংশগ্রহণই সেটা হয়েছে। জি, গণ অভ্যুত্থান। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।